প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফের অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করল না, সংসদে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ রাহুলের। বেলডাঙ্গা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এসআইআরের নথি দিয়ে যেতে ফোন করে ডাকার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য বাদুড়িয়ায়। কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরআন পাঠ, আজই শিলান্যাস হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএদের করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মসজিদ ইস্যুতে উত্তাপ, হুমায়ুন কবিরের গ্রেপ্তারির দাবিতে ময়দান থানায় অভিযোগ। পাকিস্তানের সঙ্গে এক আসনে নয় ভারত, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পকে 3 দফা বার্তা রাহুলের। ভাতার টাকা পকেটে নিয়ে ভোট দিতে যাবেন যুবরা, মমতার এই এক চালেই কি বিজেপির অঙ্ক ঘেঁটে যাবে? মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক, বিস্ফোরক হুমায়ুন কবির। 15 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে হবে কৃষক বন্ধু টাকা, বৈঠকে আর কি নির্দেশ মন্ত্রীর? আমি মর্মাহত, পাশে আছে ভারত, কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় শোকপ্রকাশ মোদির। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরে ধৃত অভিযুক্ত, বিক্ষোভে গ্রেপ্তার 2 গেরুয়া কর্মীও। কয়লাকাণ্ডে ইডির হাতে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিপুল টাকা যেত তোপ কুণালের। বিরোধীদের অনাস্থা নোটিশ ত্রুটিপূর্ণ, তবু ফয়সলা না হওয়া পর্যন্ত অধ্যক্ষের আসনে না বিড়লার। মহুয়া পিকে ভুয়ো চ্যাট ভাইরাল, যোগীরাজ্যে অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ। বেলডাঙ্গায় তদন্ত করবে এনআইএ, রাজ্যের দাবি মোতাবেক স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার, ব্যাপক চাঞ্চল্য। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যায় 12 জনের মৃত্যুদণ্ড। সিউড়ি হাসপাতালে মোবাইল বিস্ফোরণের পর অভিযান, 4টি মোবাইল বাজেয়াপ্ত। ইরানে যে কোনো মুহূর্তে হামলা আমেরিকার, তোড়জোড় ধরা পড়ল উপগ্রহ চিত্রে। ভোটের আগেই মিলল রক্ষা কবচ, হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। ট্রিপল ট্যাক্সে চলছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, সংসদে দাঁড়িয়ে জোরালো আক্রমণ অভিষেকের। মমতার পথে হেঁটে কল্পতরু যোগী আদিত্যনাথ, 10 লক্ষ বেকারকে চাকরি দেওয়ার ঘোষণা। 3টি রায় বিজেপির পরাজয়, 26-এ পতন অবশ্যম্ভাবী, ভোটের আগে শুনানি অভিষেকের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আবার অগ্নিমিত্রা গো ব্যাক স্লোগান। আসানসোল দক্ষিণের তিরাট নিমচার পর এবার নিউ এগারা এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান। অভিযোগ, তৃণমূলের কর্মীরা অগ্নিমিত্রাকে হেনস্থার চেষ্টা করে, টোন টিটকারির প্রতিবাদ জানায় বিজেপি কর্মীরা, সেই নিয়ে বিবাদ শুরু। এমনকি বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়, গালিগালাজ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, 5 বছর দেখা যায়নি, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি। জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেছে, কিন্তু বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি। অগ্নিমিত্রা পালের দাবি, তৃণমূলের কর্মীরা তার প্রচারে জনসংযোগে বাধা দিচ্ছেন, কিন্তু তাকে এভাবে আটকানো যাবে না। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়, শান্ত এলাকায় এসে অগ্নিমিত্রা পাল অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন, শাসক দলের বিরুদ্ধে মিথ্যে কুৎসা করছেন, অপবাদ রটাচ্ছেন, তাই সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীরা হামলা চালায়। এর আগেও অগ্নিমিত্রা পালকে আসানসোলের একাধিক জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। এদিনও তৃণমূল কর্মীরা দাবি করেন যে ডাক্তার উপরে দাঁড়িয়ে তিনি প্রচার করছেন, সেই রাস্তা শাসক দলের উন্নয়নের টাকায় করা, বাড়ি বাড়ি জল পৌঁছায়নি বলে অভিযোগ করছেন, তা পুরোপুরি মিথ্যা। 5 বছরের নির্বাচিত বিধায়ক হিসেবে অগ্নিমিত্রা পাল কোথায় ছিলেন সেই প্রশ্ন তোলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, ভয় পেয়ে তৃণমূল কর্মীরা তার প্রচারে বাধা সৃষ্টি করছে। 5 বছর তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রেখেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি রাজ্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারেনি
সেই প্রচার করছেন। পরীক্ষা চলছে, তাই মাইক বেঁধে প্রচার করা যাবে না। দিল্লির নির্দেশে হোম টাস্ক হিসেবে বিধায়করা বুথে বুথে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রের সরকারের উন্নয়নের কাজ এবং রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে লিফলেট বিলি করছে ও প্রচার পর্ব চালাচ্ছে। সংসদের ভিতরে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল NSFA আত্মজীবনীর একটি অংশ উদ্ধৃত করার চেষ্টা করতেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল রাহুল গান্ধীকে। একাধিকবার হট্টগোলের জেরে তার বক্তব্য থামিয়ে দেওয়া হলেও গতকাল শেষ পর্যন্ত লোকসভায় বক্তব্য রাখার সুযোগ পান বিরোধী দলনেতা। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধীর অভিযোগ, আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে গিয়ে মোদী সরকার দেশের স্বার্থ ও মর্যাদা বিসর্জন দিয়েছে। তার দাবি, এই চুক্তির মাধ্যমে কার্যত দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, অথচ সরকারের মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। সংসদে দাঁড়িয়ে রাহুল বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব ও আত্মসম্মানের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত উল্লেখ করে রাহুল কটাক্ষ করেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে তারা কখনো মাথা নত করে আলোচনায় বসত না। তার কথাই, আমরা সমানে সমানে বাণিজ্য চুক্তির কথা বলতাম, ভারত কারো চাকর নয়। প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি আরও বলেন, আপনি ভারতকে বিক্রি করে দিয়েছেন, ভারত মাতাকে বিক্রি করতে আপনারা একবারও ভাবলেন না। রাহুলের বক্তব্যে আরও উঠে আসে মোদী সরকারের উপর আমেরিকার ক্রমবর্ধমান চাপের প্রসঙ্গ। তার দাবি, কিছু কর্তৃকর্মের কারণে প্রধানমন্ত্রী আজ ভয় ও চাপের মধ্যে রয়েছেন, আর সেই কারণে বিদেশি শক্তির ইচ্ছার কাছে নতি স্বীকার করছেন। সংসদে রাহুল গান্ধীর এই তীব্র ও আবেগঘন বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। গত 6 ডিসেম্বর এই মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বুধবার সকালে নির্ধারিত জমিতে শিলান্যাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা হয়। সেই সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেই। মসজিদ নির্মাণের প্রথম দিনে রেজিনগর এলাকায় এ বৃহৎ ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রায় 1200 জন একসঙ্গে কোরআন পাঠে অংশ নেন। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়েই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ এগিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির জানান, আগামী 2 বছরের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন থেকে তিনি বাবরি যাত্রার সূচনার কথাও ঘোষণা করেন। নদিয়ার পলাশী থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত এই যাত্রা চলবে বলে জানান তিনি। তবে ধর্মীয় কর্মসূচির মাঝেও রাজনৈতিক সুরে কথা বলতে শোনা যায় বিধায়ককে। সম্প্রতি তার মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি। হুমায়ুন কবির বলেন, তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি তা মেনে নেবেন না। উপযুক্ত সময়ে সমস্ত প্রমাণ সামনে আনার কথাও জানান তিনি। এই ঘটনার প্রতিবাদে আগামী 14 ফেব্রুয়ারি বহরমপুরে পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিধায়ক। তার দাবি, ওই কর্মসূচিতে প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হবে। উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবিরের দূরত্ব বাড়তে থাকে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। তবে দলীয় পদ হারালেও নিজের অবস্থান অনড় থেকে মসজিদ নির্মাণ শুরু করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা ও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার আরও সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরে নজরদারি জোরদার করতে আজ বুধবার তিনি তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে 3য় দফার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এবার ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ি বাড়ি গিয়ে শুনানির প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, শুনানি যেন নিয়ম মেনে এবং নিখুঁতভাবে সম্পন্ন হয়। কোনো বৈধ ভোটারের নাম যেন ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। যাদের শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের প্রতিটি অভিযোগ মন দিয়ে শোনার পাশাপাশি প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন ভবানীপুরের বিধায়ক। এছাড়া ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম পূরণ করার পরও যেসব আবেদন জমা পড়েনি সেগুলির বিস্তারিত তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। কোন পর্যায়ে গাফিলতি হচ্ছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শুনানি ও সংশোধন প্রক্রিয়ায় সামান্যতম অবহেলাও সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভবানীপুর এলাকার ভোটার তালিকা নিয়ে এটি মুখ্যমন্ত্রীর তৃতীয় বৈঠক। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রথমবার তিনি সমস্ত BLA 2দের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর 30শে জানুয়ারি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার এই বৈঠকটি ছিল পুরো প্রক্রিয়ার তৃতীয় পর্যালোচনা। বুধবার সকালে কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে 10 জনের। ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় মর্মাহত শোক প্রকাশ করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ সময়ে কানাডার মানুষের পাশে আছে ভারত, আছে আশ্বস্ত করলেন মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী লিখেছেন, কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত, আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে। সকালেই ক্লাস চলাকালীন কানাডার টাম্বোলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন আরও 25 জন। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পাল্টা জবাবে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে এই হামলার নেপথ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। কয়লা পাচার কাণ্ডে বিজেপি যোগ। মঙ্গলবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কয়লা পাচার মামলায় চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেপ্তার করে ইডি। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বিজেপির এক শীর্ষ নেতার নাম উঠে এসেছে বলে বিস্ফোরক দাবি তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষের। সূত্র উল্লেখ করে সমাজ মাধ্যমে তার দাবি, মাসে মাসে ওই নেতার কাছে বিপুল টাকা যেত। এরপরেই তার বয়ান রেকর্ডের জন্য নোটিশ জারি করতে চলেছে ইডি। খবর পেয়ে ওই নেতা সামাল দিতে মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন। আর তা তুলে ধরেই কুণাল ঘোষের প্রশ্ন, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষা কবচ এসে যাবে। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগেই কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার একটি কয়লা পাচার মামলায় মঙ্গলবার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেপ্তার করে ইডি। দুজনেই সম্পর্কে মামা ভাগ্নে। বাম আমলেই অবৈধভাবে কয়লা কারবার শুরু চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁয়ের। তারপর ফুলে ফেঁপে ওঠে দুজনে। শুধু কয়লা নয়, বালি কারবারেও জাল বিস্তার করেন, হয়ে ওঠেন বাদশা। জানা যায়, কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল পুরুলিয়া জেলায় বাড়ি বাসিন্দা। তবে তার দুর্গাপুর সিটি সেন্টারের অম্বুজা নগরী এবং বিধাননগরে দুটি অফিস রয়েছে। আর তার ভাগ্নে কিরণ খাঁ রানীগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে বালি পাচারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে তল্লাশি অভিযানে নেমে বিপুল পরিমাণে বেহিসেবি নগদ অর্থ এবং কয়লা ও বালি পাচার সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই মামা ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার হওয়া চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ এই সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও অপারেশনাল অংশ সামলাতেন। এমনকি প্রভাবশালীদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে দেওয়ার কাজ ধৃত দুজন করত বলেও তদন্তে উঠে এসেছে। আর এরপরেই সমাজ মাধ্যমে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ লিখছেন, কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তাদের বয়ানে বিজেপির এক শীর্ষ নেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তাঁর কাছে। ইডি তার বয়ান রেকর্ডের জন্য নোটিশ জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লিও গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষা কবচের বার্তা আসেনি। প্রশ্ন হলো, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষা কবচ এসে যাবে? সে ব্যাপারে এখন ইডির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও ভোট কৌশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ভুয়ো ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ। ঘটনা তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। যোগীরাজ্য উত্তরপ্রদেশ যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানে চরম হেনস্থা হতে হলো বাংলার পুলিশকে। অভিযুক্তকে ধরতে সাহায্য করা তো দূরস্থ, বাংলার পুলিশকেই থানায় বসিয়ে রাখা হলো বলে অভিযোগ। নয়ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে।
উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। দাবি করা হয়েছিল ওই স্ক্রিনশটটি সাংসদ মহুয়া মৈত্র ও ভোটকুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের ব্যক্তিগত চ্যাটের। ওই লাভ চ্যাট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। গত 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়া মৈত্র লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করে ওই চ্যাটের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে দেখা যায় ওই চ্যাটটি আসলে ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই চ্যাটটি তৈরি করা হয়েছিল। ওই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়েছিল। এদিকে জানা যায় সুরজিৎ সেনগুপ্ত বিজেপির মিডিয়া সেলে কর্মরত। গত 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়া মৈত্র লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করে ওই চ্যাটের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে দেখা যায় ওই চ্যাটটি আসলে ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই চ্যাটটি তৈরি করা হয়েছিল, এমনই অভিযোগ সামনে আসতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেনসিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ ভুয়ো ও মনগড়া। এরপরই অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। তবে অভিযোগ দায়েরের পর 9 ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি, এমনকি পুলিশের সঙ্গে কোনো যোগাযোগও করেননি বলে অভিযোগ। এরপর আদালতে দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার 4 সদস্যের একটি বিশেষ দল নয়ডায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হয় ওই পুলিশের দলকে। অভিযোগ নয়ডার ফেজ 2 থানার পুলিশ বাংলার পুলিশদের থানায় নিয়ে যায় বলে অভিযোগ। থানায় নিয়ে গিয়ে তাদের কার্যত বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের দাবি নয়ডার স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ ফেজ 2 থানা এলাকার চৌকি নম্বর 110-এর অন্তর্গত পুলিশ সদস্যরা কৃষ্ণনগরের বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 1.5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় ওই দলকে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন স্থানীয় পুলিশ নাকি জানিয়েছে যে রাজনৈতিক উচ্চ মহলের নির্দেশ রয়েছে গ্রেপ্তার না করার। অভিযুক্ত ব্যক্তি নাকি ভারতীয় জনতা পার্টির স্থানীয় মিডিয়া সেলের সঙ্গে যুক্ত। বর্তমানে কৃষ্ণনগরের বিশেষ দল এখনও নয়ডায় অবস্থান করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসি আরও জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে 2 রাজ্যের পুলিশের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্বিতীয় বিবাহ বিতর্কে গ্রেপ্তারি রুখতে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অবশেষে তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সপ্তাহ 2 আগে হিরণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তখন হিরণ কলকাতার বাইরে ছিলেন। কলকাতায় ফিরেই তিনি আগাম জামিনের আবেদন করেন। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিন মঞ্জুর হয়েছে হিরণের। তবে কিছু শর্ত দিয়েছেন বিচারপতি। প্রতি 15 দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে হিরণকে। তার মামলার শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল গত 4 ফেব্রুয়ারি, কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। এদিকে বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন দলের হয়ে প্রচার সারতে হবে তাকে, এমন যুক্তি দেখিয়েই অভিনেতা আগাম জামিনের আবেদন করছিলেন। যদিও ইতিমধ্যেই হিরণ বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। সমাজ মাধ্যমে দফায় দফায় সেই সংক্রান্ত পোস্ট ভাগ করে নিচ্ছেন। আসলে দিন কয়েক আগেই দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তারকা বিধায়ক। বারাণসীর ঘাটে হাঁটুর বয়সী ঋত্বিকা গিরিকে বিবাহ করেছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই হুলস্থুল পড়ে যায়। চাপে পড়ে ছবিগুলি পর মুহূর্তেই মুছে ফেলেন অভিনেতা। এরপরে হিরণের প্রথম স্ত্রী দাবি করেন হিরণের সঙ্গে এখনো পর্যন্ত আইনি ডিভোর্স হয়নি তার। তাদের 19 বছরের মেয়ের থেকে মাত্র 2 বছরের বড় ঋত্বিকা। অভিযোগ তোলেন দিনের পর দিন তাকে এবং তাদের মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন অভিনেতা। সেই অভিযোগের ভিত্তিতেই আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন অনিন্দিতা। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। তাই গ্রেপ্তারি রুখতে গত 28 জানুয়ারি হিরণের আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতকে জানান তার মক্কেল বর্তমানে একজন বিধায়ক, তাই হিরণের আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানান তিনি। হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 494 ধারা ও 498 ধারায় মামলা দায়ের করেছিলেন অনিন্দিতা।
অবশেষে ভোটের আগে কলকাতা হাইকোর্টের থেকে রক্ষা কবচ পেলেন হিরণ। তবে এ প্রসঙ্গে হিরণ বা তার প্রথম স্ত্রী অনিন্দিতা আর কোনো মন্তব্য করেননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে 10 লক্ষ বেকারকে চাকরির ঘোষণা উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ সরকারের। পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণের পর থেকেই রাজ্যের যুব সমাজের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে রাজ্যের বাজেট ঘোষণায় যুবসাথী প্রকল্পের ঘোষণা করে মাইল ফলক স্পর্শ করেছে তৃণমূল সরকার, যার অধীনে প্রতি মাসে মাধ্যমিক পাশের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। মমতা সরকারের এই প্রকল্পগুলি শুধু দেশ নয়, বিশ্বেও প্রশংসিত। যদিও বিরোধীরা বারবার আক্রমণ করেছেন, কিন্তু তিনি নিজের লক্ষ্যে অনড়। এবার সেই বিরোধী যোগী সরকার মমতার পথেই হাঁটল। বুধবার উত্তরপ্রদেশের 10ম বাজেট পেশ করেছে মুখ্যমন্ত্রী যোগী সরকার। অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না সকাল 11টায় বিধানসভায় 2026-27 সালের বাজেট পেশ করেন। 9 লক্ষ কোটি টাকার বেশি বাজেট পেশ করা হয়েছে, যা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বিধানসভা নির্বাচনের আগে এটি যোগী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজ্যের কর্মসংস্থান, পরিকাঠামো, নারীর ক্ষমতায়ন, কৃষক এবং যুব সমাজের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই বাজেটে। 10ম বাজেটে 10 লক্ষ বেকারকে চাকরি দেওয়া ঘোষণা করল যোগী সরকার। এদিন বাজেটে উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী খান্না জানিয়েছেন, সরকার বাজেটের 12.4% শিক্ষা খাতে এবং 6% স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে। রাস্তা ও সেতু নির্মাণের জন্য 34,468 কোটি টাকা বরাদ্দ করেছে। রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণের জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সেচ প্রকল্পের জন্য 18,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও আরও জানিয়েছে, স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পের অধীনে 4,09,86,000 ট্যাবলেট এবং স্মার্টফোন যুবকদের বিনামূল্যে বিতরণ করা হবে। রাজ্যে নতুন প্রকল্পের জন্য 750 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অযোধ্যায় নতুন প্রকল্পের জন্য 100 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া 10 লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবে যোগী সরকার। যুবকদের 40 লক্ষ ট্যাবলেট বিতরণ করা হবে। বিনামূল্যে ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য 2,374 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ রাজ্যে আর বেকারদের চাকরির অভাব হবে না। এছাড়াও মুখ্যমন্ত্রীর অভ্যুদয় প্রকল্পের আওতায় 163টি অভ্যুদয় কেন্দ্রে 23,000-এরও বেশি যুবককে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং যুব সমাজকে উৎসাহ দিতে পশ্চিমবঙ্গের মমতা সরকারের পথে হাঁটলেন যোগী আদিত্যনাথ। এবার দেখা যাক কতদূর কথা রাখেন তিনি। এছাড়া উত্তরপ্রদেশে এখন কৃষি উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় রাজ্য। গম, চাল, আখ, আলু, কলা, আম, পেয়ারা, আমলকি এবং পুদিনা উৎপাদনে জাতীয়ভাবে এই রাজ্যের অবদান সবচেয়ে বেশি। এছাড়া উত্তরপ্রদেশ হল বৃহত্তম মোবাইল ফোন উৎপাদন কেন্দ্র, যা দেশের মোট মোবাইল ফোন উৎপাদনের 65%। ভারতের ইলেকট্রনিক্স যন্ত্রাংশের 55% এই রাজ্যে অবস্থিত। রাজ্যের ইলেকট্রনিক্স রপ্তানি 44,744 কোটি টাকায় পৌঁছেছে।